তো আমার কথা হচ্ছে যে সংবিধান এইটা, আমি ওই ওত অনুষ্ঠানে ছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এই সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিল এই প্রেসিডেন্টের সংবিধান সমুন্নত রাখার কথা বলছে। হ্যাঁ বলছে, সেটা ব্যাখ্যা দিব। হ্যাঁ, এখন আমার বক্তব্য হচ্ছে যে ওইটা যদি ধরি আর 106 অনুচ্ছেদ যদি ধরি তাহলে তো এটা সাংবিধানিক সরকার, সাংবিধানিক সরকার। কিন্তু প্রশ্ন, শিশির মনিরও ঐক্যবদ্ধ এই ঐক্যমত্য কমিশনে বক্তব্য দিয়েছে, আমিও আগে দিয়েছি যে এই সরকার, আপনার সেনাপ্রধান বলল 626 জন সেনানিবাসে আশ্রয় নিয়েছে। আমি বহুবার বলেছি তাকে কেন বলা হয় না কারা কারা আশ্রয় নিয়েছে, তার লিস্ট কেন দেয় না? শেষ পর্যন্ত লিস্ট দিছে, দেওয়ার পরে দেখা গেছে যে প্রধান বিচারপতি সহ অ্যাপিলেট ডিভিশনের কয়েকজন সেনানিবাসে আশ্রয় নেওয়া ছিল। তাহলে কে এই মতামতটা দিল? কিন্তু আমার কথা হচ্ছে দেশের সরকার প্রসেসে ভ্যাকুয়াম তৈরি না হয়, এই জন্য আমি বলছি রাষ্ট্রপতি বলেছে যে আপনার সে মতামত চেয়েছে, আমরা বিশ্বাস করি। একটু যোগ করি, আপনি যখন নির্বাচনী প্রচারণা করতে যাবেন, একজন প্রার্থী নিজের জন্য ভোট চাইতে যাবেন, তখন গণভোটের জন্য সে কিভাবে ভোট চাইবেন? ভোট চাইতে পারবে না তো, সে 2 নম্বরই করবে। গণভোটে নোট অফ ডিসেন্ট আছে 19টার মতো, গণভোটে সব লোক একমত হওয়ার কথা না। গণভোটে যদি খালি যদি লিখতো যে আপনি গণভোটে একমত কিনা, আমি মতামত জুলাই সনদে আপনি একমত কিনা, এই প্রশ্ন যখনই আসবে, সনদ যখন আসবে, সনদে তো অনেক ইস্যু আছে, 84টা ইস্যু আছে, এরাও একমত হইতে পারে নাই। আপনি পয়েন্ট ব্ল্যাঙ্ক আমার ইয়েস নো মতামত চান কি করে? আপনি যদি একটা ইস্যু হয়, ধরেন একটা ইস্যু হলো, একটা ইস্যুতে যদি হয় যে আপনার গণভোটে মতামত চাইলেন, আমি ইয়েস নো করলাম, সেটা পার্লামেন্টে যা অনুমোদন। এই গণভোটে যেটা গণভোটে এটা একটা স্বীকৃতি, জনগণের স্বীকৃতি, এটাও সংসদে পাশ হতে হবে। সংসদ যখন হবে এটাও পাশ হতে হবে। তো সুতরাং আমি কেন আমার যেটা হয় না, একমত না, আমি সেটাতে ইয়েস করবো কেন? তো এটা তো ব্ল্যাকমেইল করা হচ্ছে, জনগণকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। জুলাই 16-তে গণভোট দেওয়ার কারণে এটাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। দুই হচ্ছে ধরেন আপনার সংসদ, এই এনসিপি চাইছিল একই সাথে সংসদ নির্বাচন এবং গণভোট হবে। গণভোটে যেটা প্রথম হয়েছিল, মানে 72 সালে হয়েছিল আমাদের বাংলাদেশে, যে ওইটাই গণপরিষদ হিসাবে কাজ করে এই জুলাই সনদ দিয়ে তারপরে। জনাব রাজাকে একটু জানতে চাই যে এর আগে তো দেশে 3টি গণভোট হয়েছিল, সেখানে আমরা দেখেছি যে ব্যালটে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখার নজিরও ছিল সেখানে। সেদিক থেকে জনমনের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবে আমাদের এই গণভোট? এই গণভোটের পদ্ধতি আসলে কি হওয়া উচিত? আপনি এর আগেও বলেছেন, আরেকটু জানতে চাই আপনার কাছে। আমি বলি, যেটা আপনি বললেন বাক্স ভর্তি ছিল, সেগুলো তো অন্য কথা, সেটা তো অন্য কথা। আপনি দুর্নীতি করেন, আপনি যদি রেগিং করেন, সেটা তো অন্য চ্যাপ্টার। এখন হবে কি হবে না সেই কথা আমি বলছি না। গণভোট হলো সবার ঊর্ধ্বে, গণভোট সংবিধানের ঊর্ধ্বে। গণভোট হওয়ার পর সংবিধানের সম্মতি দেওয়ার কিছু নাই। আমি চ্যালেঞ্জ করছি, গণভোট যখন হয়ে যাবে ইট ইজ ফাইনাল। এখন এটার আমরা একমত হইতে পারে নাই, নোট অফ ডিসেন্ট আছে বলেই তো গণভোট। গণভোটে বলা হবে জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, তখন তার ডিসেন্ট থাকছে না, তখন সবগুলো থাকতেছে। ওকে, তখন এটা চূড়ান্ত হয়ে গেল। এখন হবে কি হবে না, আগে না পরে সেটা আপনাকে বললাম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে, আপনাকে আরেকটা কথা বলি, ভাই বলছে সরকার যদি অবৈধ হয় তাহলে আপনি তার নির্বাচনটা চাচ্ছেন কেন? সে নির্বাচনটা তাহলে কি? সুপ্রিম কোর্ট বলছে সাংবিধানিক সংকট যখন হয়, সাংবিধানিক শূন্যতা যখন হয়, এইরকম পরিস্থিতিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। ফুল স্টপ, এরপর আর সুপ্রিম কোর্টে কোনো ফাংশন নাই, সরকার হয়ে গেল। সরকারটা কি সরকার হইল? অন্তর্বর্তীকালীন সরকার। উনি যে বলেন আমি ওত নিছি, ইয়েস উনি ওত নিছেন, রাষ্ট্রপতি তারে ওত দিছে। কি বলছেন? আমি সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান। এখন অন্তর্বর্তী সরকারের সংবিধান কোথায়? বলতেছি তো আপনাকে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধানটা উনি যা করছেন, উনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছেন আপনি মেনে নিচ্ছেন, এটাই ওনার সংবিধান। উনি যা কিছু করছেন, উনি বলছেন ওনার মেয়াদ ছিল না,
ওনারা যে বললো বঙ্গভবনে ছিল, ওনারা কেউ মেয়াদ দিতে পারেন নাই তার। ওনার মেয়াদটা উনি নির্ধারণ করছেন যে অল্প সংস্কার হলে ডিসেম্বরে যাব, আর বেশি হইলে আমি জুনে চলে যাব সংস্কার নির্বাচন দিয়ে। ওনার মেয়াদটা উনি নির্ধারণ করছেন বিকজ অ্যাবসোলুটলি সে অ্যাবসোলুট, এবং ওনার সিদ্ধান্ত চলছে, নো অপশন। কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন সংবিধান দিয়ে চলছে এবং সেটা অলিখিত আছে, সেটাই বাস্তবায়ন হতে যাবে সামনে। আজকে জুলাই সনদের ভিতরে অনেক কিছু ঢুকছে, জুলাই ঘোষণাপত্র আসছে, সব কিছুর ভিত্তি হইতেছে এবং একটা ভিত্তি দিয়ে আপনি যাবেন। আপনি ওই সংবিধানে আপনি ঢুকতে পারবেন না যেটা আগে ছিল। আর 4 নম্বর আসেন এই সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার তো আপনাকে বললাম। আরেকটা কথা আনছেন, জনগণ এই যে মতবিরোধ থাকবে যেটা উনি বলছেন, মতবিরোধ আপনি জনগণকে কিভাবে অ্যাপ্রোচ করবেন একজন প্রার্থী? আপনি মতবিরোধ যেটা বলতেছেন, রাজনৈতিক মতবিরোধ এক জিনিস, সেটা কোনটা? আপনি প্রথম আসবেন জনগণ, রাষ্ট্র এবং নির্বাচন। রাষ্ট্র গঠন করতেছি আমরা এই মুহূর্তে, মানে রাষ্ট্রটা কিভাবে চলবে সেই জিনিসটা। আর যখন নির্বাচনের প্রসঙ্গ, আপনার যার যার ম্যানিফেস্টো নিয়ে যাবেন, আপনার মতবিরোধ থাকবে, জনগণকে গিয়ে বলবেন আমরা ক্ষমতায় গেলে এই করবো, আমরা ক্ষমতায় গেলে এইটা। আপনার পার্থক্য। রাষ্ট্র গঠনের বেলায় আপনার এত পার্থক্য কেন? আমার এত লোক মারা গেল, আমার আয়নাঘর ছিল, আমরা ভিকটিম, আপনি 16 বছর মাঠে নামতে পারেননি, আপনি এখন এখানে ঐক্যমত্য হওয়া ম্যান্ডেটরি। আপনি বারবার সংবিধানের উপরে বলতে কিছু নাই, যা কিছু পরিবর্তন হবে সেটা আগের সংবিধানের চেয়ে উপরেই থাকবে। কারণ পরিবর্তন আপনি পার্সোনাল লাইফে দেখেন না, ঘর ভেঙে ঘরের পরিবর্তন করেন, আগেরটা থাকে না। এই যে ভেগ টার্ম, এইগুলা বোঝানো যাবে না। আর গণভোট জনগণ খুব ভালো বোঝে যে এই 1400 সন্তান মারছে, তারপরে এত লোক আহত হয়েছে, আয়নাগরের লোক রাখছে, এইগুলা যাতে ভবিষ্যতে না হয়, কেউ যাতে স্বৈরাচার না হইতে পারে, সেই জন্য প্রক্রিয়া নিছে জুলাই সনদ। আমি তো নিশ্চিত করে বলতে পারি এটা সমস্ত জনগণ একসেপ্ট করবে। আর আমাদেরও নৈতিক দায়িত্ব থাকবে এই জুলাই সনদ হানা ভোটের ফেলায় সবাই স্বতঃস্ফূর্তভাবে বাস্তবায়নের পক্ষে ভোট দিতে হবে। উই ওয়ান্ট চেঞ্জ। সবাই বলে আমরা চেঞ্জ চাই। চেঞ্জ চাইলে আপনি চেঞ্জ করেন না কেন? নূহ নবীর আমলের বিষয় নিয়ে পড়ে থাকতে হবে এখনও আমাকে? 53 বছর আগের জিনিস পরিবর্তন হইতে পারে না? আপনার প্রত্যেকের ব্যক্তিগত জীবনে পরিবর্তন হয়। পুরান গাড়ি চেঞ্জ করে নতুন গাড়ি কেনেন, সেটাকে বিক্রি করে কেনেন, এগুলো তো সব চেঞ্জ লাইফের। আর সংবিধান এটা তো রাষ্ট্র, জনগণের ইচ্ছায় সংবিধান হবে, ইট ইজ ম্যান্ডেটরি। এই যে সুপ্রিম কোর্টে আসতে বিএনপির সদিচ্ছার অভাব আছে কিনা? বিএনপির সদিচ্ছার অভাব আছে কিনা জানি না। আমরা অ্যাকশনে যদি দেখি, অ্যাকশনে দেখলে আমরা বুঝি যে রাষ্ট্রের জন্য যেটা বলুক, যে এই গণভোটে যেটা চাচ্ছে সেটা রাষ্ট্রের জন্য অমঙ্গলজনক, কেউ কি বলতে পারে না। পিআর পদ্ধতির কথা কোন দল বলতে পারছে এটা এই রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ক্ষতিকারক? মাই চ্যালেঞ্জ, তারা ব্যাখ্যা দিয়ে বুঝাক যে পিআর পদ্ধতি রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক। সরকারের জন্য ক্ষতিকারক আমি শুনতে যাব না, রাষ্ট্র এবং জনগণের জন্য ক্ষতিকারক যেটা বুঝাবেন। যদি বলে গণভোটটাও রাষ্ট্র জনগণের জন্য ক্ষতিকারক, আমি মেনে নিব। আমি সকাল বিকাল এটার জিকির করবো, এটার বিরুদ্ধে, এই গণভোটের বিরুদ্ধে। একটু জানতে চাই যে পিআর পদ্ধতি আসলে যে দলগুলো বলছে কেউ চাচ্ছে কেউ চাচ্ছে না, আসলে কার স্বার্থে? যেমন জামাত বলছে পিআর পদ্ধতি চাই, কার স্বার্থে জামাত এটা পরিষ্কার বলি আমি, এখানে কোনো প্রেম নাই। রাষ্ট্রের সাথে রাজনৈতিক দল কোনো প্রেম করে না, অন্য দেশ আমার দেশের সাথে কোনো প্রেম করে না, সবাই তার স্বার্থ নিয়ে ঘোরে। আমি বাজারে ঘুরি, আমারও একটা স্বার্থ আছে। কিন্তু আপনি যখন দেশ গঠন করার একটা সুযোগ আসছে, তখন পিআর পদ্ধতি জামাত ইসলাম চায়, মনে করেন মেইনলি সে উদ্যোক্তা। আপনি মনে করেন উনি একেবারে প্রেমে গদগদ বাংলাদেশের জন্য। পিআর পদ্ধতি হইলে কি হবে? উনি 35-40টা সিট পাবেন, বাংলাদেশে কেউ ঠেকাইতে পারবে না। 35-40টা সিট আমি বলে দিচ্ছি। পিআর পদ্ধতি যদি হয়, বিএনপি 135 থেকে 40টা সিট পাবে। এখন আসেন, যদি পিআর পদ্ধতি না হয়, তাহলে বিএনপি 200 সিটের বেশি পাবে আজকে পর্যন্ত। কাজে উনি ওনার স্বার্থে চাচ্ছেন না, এবং আমি সেটা তাদের দোষও দিচ্ছি না। তারা তাদের রাজনীতি করে তার স্বার্থ দেখবে। কিন্তু আপনার রাষ্ট্রকে যদি বিবেচনায় নেন, আপনার রাষ্ট্র চালাইতে হইলে আপনার একটা শক্ত বিরোধী দল লাগবে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আপনি যদি মনে করেন গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি খালি ভোটে জিতে চলে গেলেন পার্লামেন্টে, হ্যাঁ, আপনার সামনে কিচ্ছু নাই, শুধু আপনি আর আপনি। আপনি যদি দেশের চিন্তা করেন, দেশের উন্নয়ন, দেশের রাষ্ট্র, জনগণের চিন্তা করেন, এবং আপনিও ব্যালেন্সের মধ্যে থাকবেন, আপনার পাহারাদার রাখতে হবে, তাহলে আপনাকেও চিন্তা করতে হবে যে শক্ত বিরোধী দল কীভাবে আনা যায়। লুকোচুরি খেলে নয়। এই যে লুকোচুরি চলতেছে অলরেডি, অমুক জায়গায় সিট ছেড়ে দিব অমুক দলের জন্যে,
সেখানে কিন্তু আমার ভোটগুলো ওই দল পাবে। এটা আসবো, প্রতারণা, আমি এটা আপনার কাছে- প্রতারণা। কাজে পিআর পদ্ধতি যারা চাচ্ছে, যে চাচ্ছে তার স্বার্থে, যে চাচ্ছে না তার স্বার্থে, দুইটা যারা চাচ্ছে না তারা একবার জাতির উদ্দেশ্যে বলুক যে পিআর পদ্ধতি হইলে দেশের এবং জনগণের এই ক্ষতিটা হবে। যদি বুঝাইতে পারে আমি তাদের সমর্থন করব।